আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল। আরে যিনি লিখছেন কি করে জানলেন এটা? এটা একেবারে আমারই দেখা। চাপা গাছ অবশ্য নয়, আমাদের উঠোনে ছিল একটা ডালিম গাছ, তার নিচে মাদুর বিছিয়ে শুয়ে গালপালার ফাঁকে ফাঁকে সন্ধ্যাবেলায় বাঁকা চাঁদ তো আমি কত দেখেছি। দেখেছি ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাওয়া, আধার চাপা বাঁকা চাঁদ, ঝাঁকে ঝাঁকে হাঁস। চন্দ্রবিন্দু এভাবে চোখ টেনে নেয় আকাশে, আর আকাশে ওই হাঁস উড়ে যাওয়ার ছবির সঙ্গে মিলে যায় আমাদের প্রথম রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথের নাকি ৮০ বছর বয়স হবে সেবার। গোটা দেশ জুড়ে তাই খুব ঘটা। যে স্কুলের পাশে আমরা থাকি সেখানে উৎসবের আয়োজন চলছে অনেক দিন। স্কুলের ছেলেরা অভিনয় করবে একটা নাটক, তার নাম মুক্তধারা। হেডমাস্টার মশাই নিজে এসে শিখিয়ে দেন সব। রিহার্সাল চলতে থাকে প্রায় রোজই। আর সেই রিহার্সালে আমার মতো অনেক এসে দাঁড়িয়ে থাকে হাঁ করে, অভিনয় করবার জন্য নয়, অভিনয় দেখবার জন্য। সেই নাটকে রাজা আছে, প্রজা আছে, মন্ত্রী আছে, সৈন্য আছে, গান আছে, আগুন আছে। দেখতে দেখতে বিভোর হয়ে যাই আমরা। শুনতে পাই মাস্টারমশাইরা আড়ালে বলে, ছোট ছোট ছেলেরা নাটকে কি বা বুঝবে, কেবল পণ্ডশ্রম। তাই বুঝবো না আমরা? হয়তো বুঝবো না, কিন্তু বুঝি বা নাই বুঝি রিহার্সাল দেখতে দেখতে চোখের সামনে যে ছবির পর ছবি ফুটে ওঠে, তাতেই মন ভরে যায় আমাদের। তারপর একদিন সহজ পাঠের খাটের ওপর, সহজ পাঠের ওই আধার হলোর মতো সময় এগিয়ে আসছে যখন, সেই রকম এক পড়তি বিকেল বেলায় জানলার ধারে খাটের উপর উপর হয়ে পড়ছিলাম মুক্তধারা নামের বইটা। বুঝতে কি পারছিলাম কিছু? পারছিলাম না নিশ্চয়ই, কিন্তু সেই নাটকের এক যুবরাজ যখন বলছে, কোন আগুনের পাখি মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে চলেছে, তখন জানলা দিয়ে আরো একবার আকাশের দিকে চোখ চলে যায়। রবীন্দ্র জয়ন্তী, মুক্তধারা, আকাশের দিকে উড়ে যাওয়া, এই একলা বিকেল সব একাকার হয়ে যায় মনের মধ্যে। আর এই সমস্ত মিলেমিশে মনের মধ্যে তৈরি হয়ে ওঠে একটা নাম, নাম আর ছবি, রবীন্দ্রনাথ। তারপর কেটে গেছে কয়েক মাস। অল্প অল্প মেঘ করা এক দুপুর বেলায় আবারও বসে আছি সেই জানলার পাশে, হাতে সেই বাংলা গদ্য পদ্যের বই। কয়েকদিন ধরে অসুস্থ দশায় বাবা শুয়ে আছেন পাশের ঘরের বিছানায়। একজন কোনো মাস্টারমশাই এসে তার সঙ্গে কথা বলছেন নিচু গলায়। উঁকি দিয়ে দেখে আসি একবার। দেখি অসুখে তো পড়ে গেল বাবা, চোখের কোণ দিয়ে কেন গড়িয়ে পড়ছে জল, এত জল! বাবার চোখে তো জল দেখিনি কোনোদিন, কোনোদিনই। যন্ত্রণা হচ্ছে খুব। ফিরে আসি আবার নিজের ঘরে। জানলার ধারে বসে বসে অলস হাতে উল্টাতে থাকি বইয়ের পাতা। একটা কবিতার দিকে চোখ নামাই, রবীন্দ্রনাথেরই লেখা, ছাপা আছে রবীন্দ্রনাথের নাম। ঠিক সেই সময় জানলার পাশে বাইরে এসে দাঁড়ায় আমার এক বন্ধু। বলে, কি করছিস বসে বসে? আমি কোনো উত্তর দিই না। বন্ধু বলে একটু পরে, জানিস তো খবর? কি খবর? জানিস না এখনো? কি রে তুই? রবীন্দ্রনাথ আর নেই, রবীন্দ্রনাথ মারা গেছে, ইনস্টিটিউটের রেডিওতে বলেছে। মারা গেছে? ও, বাবার ঘরের চেহারাটা মনে পড়লো সঙ্গে সঙ্গে। বুঝতে পারলাম চোখের জলের মানে। নেই, রবীন্দ্রনাথ নেই। মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে গেছে। আমার তাহলে কি করণীয় নিয়ে? আমার কি করবার আছে? আমি কেবল খুব নিঃশব্দে কালিতে কলম ডুবিয়ে ছাপা বইয়ের পাতার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের নামের আগে বসিয়ে দি মস্ত এক চন্দ্রবিন্দু। বইতে দাগ দিলি বলে ধিক্কার দিয়ে চলে যায় আমার সে বন্ধু। রবীন্দ্রনাথের মৃত্যু নিয়ে এই হলো আমার প্রথম মসি চিহ্নিত প্রতিক্রিয়া। বিন্দু বিন্দু করে তাকে জানা শুরু হলো। এরপর থেকে বাবার চোখ থেকে জল, আর আমার কলম থেকে সেই চন্দ্রবিন্দু ঝরে পড়বার পর। নমস্কার। রাত হয়ে গেছে, তুমি
ক্ষেত তো আমাদের রয়ে যায়, ক্ষেত প্রসেনজিৎ দা যে খিদেটা রয়ে যায় তো, তাই না? শুভ্রকে দেখুন অনেক দা না আপনি একটু থাকুন তাহলে, ওটা শুভ্রের হাতে স্মারকটা তুলে দিই আমরা। এরপরে আমরা কিন্তু চলে যাব ও অলোকদাকে দে অলোকদা চণ্ডালিকা। হ্যাঁ, শুভ্র সেনগুপ্তা তখন জমে গেছে, হাত চালিয়ে আমাদের প্রিয়। হাততালি দিলে গরম লাগে হ্যাঁ, হাততালি হোক, একটু জোরে হাততালি হোক, হাতে হাত ঘষা হোক, তাহলে হয়ে যাবে। শতরূপা দত্ত এবং তমালিকা মিশ্র, সঙ্গে কাকলি দেবনাথ, স্নেহা সর্দার এবং পারমিতা আঢ্য। চণ্ডালিকা নৃত্যনাটক অবলম্বনে অসুখ। চণ্ডালিকা এই নৃত্যনাট্যটি 1938 সালে প্রকাশিত হয়। তার আগে রবীন্দ্রনাথ 1933 সালে তারই প্রকাশিত চণ্ডালিকার কাহিনী অবলম্বনে একই নামে রচনা করেছিলেন চণ্ডালিকা নাটক। পরিবেশনায় কথন এবং আরোহণ, সাথে শতরূপা দত্ত, তমালিকা মিশ্র সুদূর উত্তরবঙ্গ থেকে এসেছেন, এবং সাথে রয়েছে কাকলি দেবনাথ, স্নেহা সর্দার, পারমিতা আঢ্য। শুরু হচ্ছে চণ্ডালিকা অবলম্বনে অশোক, নির্দেশনায় শ্রীমতী কাকলি দেবনাথ। প্রকৃতি প্রকৃতি তোর উপর নিকোনো হলো মা? না মা, এই তো এক্ষুনি হয়ে যাবে। এই শোন, তাড়াতাড়ি চান ছেড়ে আমাকে পুজোর সব জোগাড় করে দে। আজকে আমার তাড়াতাড়ি পুজোয় বসতে হবে। কেন মা, আজ কোনো বিশেষ দিন বুঝি? এত তাড়া কিসের? না রে, রাজবাড়ি থেকে লোক আসবে। ওই রানীমার সাজের টিয়া পাখিটি খাঁচা থেকে নাকি পালিয়েছে। তাই তোমাকে মন্তর করে বলে দিতে লাগবে সেটি কোথায়, তাই তো? হ্যাঁ রে মা, তুই তাড়াতাড়ি আমাকে পুজোর জোগাড় করে দে কেমন? আগে তুই ওই ফুলগুলো সব তুলে দে। দেবো না, আমি সব জোগাড় করে দেবো। বেশ, লক্ষ্মী মা আমার। নেমে আয়, নেমে আয়। কই গো? কোথায় গেলে? সব এই পাড়ার মেয়ে বউরা কোথায় গেলে? দেখো কত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছি। এসো এসো এসো। দেখো কত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছি। এই ফুল দিয়ে রাজ দেওয়ালয় পুজো হয়। এই ফুল দিয়ে পুজো দিলে দেবতা বর না দিয়ে পারবেন না। আরে এ কি আর কোনো ম্লেচ্ছ অসুচির উঠোনের ফুল? এ হলো গিয়ে আমার নিজের বাগানের ফুল।
কত জল সার দিতে হয়, তারপর ঝড় বৃষ্টি কীট পতঙ্গ থেকে এই বুক দিয়ে আগলে রাখছো, তবে গিয়ে এমন সুন্দর সুন্দর ফুল ফোটে। ফুল ফোটানো কি চারটিখানি কথা বাবু? রাজার বাড়িতে ফুল যায় রোজ, রাজবাড়ির বৌঝিরা তো সোনার গয়না ছেড়ে এই ফুলের সাথে সাজতে বেশি ভালোবাসে। হ্যাঁ, কোথায় এলে গো? এসো এসো। আর কই গো? আমাকে একটা ফুলের গয়না দেবে গো? আরে দেবো 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 বলে তো বসেছি বাচ্চা। তাও মে এই গয়না সেজে কাকে দেখাবে বলো দেখি? একজন আছে। তাই নাকি? বুঝেছি বুঝেছি, দাঁড়াও দাঁড়াও দেখি কোথায় গেল। এই এই লাল পলাশ ফুলের মালাখানা পরো দেখি। বাহ, তোমায় তো দারুণ দেখাচ্ছে গো। আচ্ছা, তোমাকে তো চোখ ফেরাতে পারবে না। এই মদন দেবের আশীর্বাদ তোমাদের ওপর পড়বেই বলে দিল। হ্যাঁ, কড়িখানা দাও। হ্যাঁ দাও। ও মেয়ে কয়েছে মালা করেছে তো মালা। হ্যাঁ, তুমি এবার যাও। ও বাচ্চা বলো দেখি তোমায় এবার কি ফুলের মালা দেবো? তোমাদেরকে এবার ওর মতো সেই একজনের জন্য। তুমি আমাকে ফুলের মালাই দাও। ফুলের মালা নাকি পুজোর মালা? ঠিক করে বলো। হ্যাঁ, পুজো তো এক ধরনের প্রেম বাছা, ঈশ্বর। তো কোন দেবতার পুজো করবে শুনি? আজ তো সোমবার, তাই মহাদেবের পুজোই করবো। আচ্ছা, তাহলে তাহলে এই 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 আকন্দ ফুলের মালাখানা তুমি নিয়ে যাও। দেখবে তোমার পুজোয় মহাদেব খুব দুষ্ট হবে। কে বলতে পারে? হ্যাঁ দাও দাও দাও। কে বলতে পারে তেনার আশীর্বাদে এবার শিবের মতন বহর জুটে যাবে তোমার। হ্যাঁ, খুড়িমা আমাকে কিছু ফুল দেবে গো? আমি না আজ পুজো দেব। শুনেছি তোমার ফুলে নাকি ভগবান তুষ্ট হন। দাও না খুড়িমা কিছু ফুল। আমার আমার ক্ষমা করো। এই পুজো দিয়ে রাজদেবালয়ের পুজো হয়। এই রাজবাড়ির মেয়ে বউরা এই ফুল দিয়ে সাজসজ্জা করে। এই পাড়ার উচ্চ বর্ণের ঘরে ঘরে ফুল যায়। এরা যদি একবার জানতে পারে তোমার মতন অস্পৃশ্য মেয়েকে আমি ফুল দিয়েছি, তাহলে তাহলে আমার আমার ব্যবসা যে লাটে উঠবে বাছা। শেষে আমি আমার পরিবার নিয়ে পথে ঘাটে ভিক্ষে করে বেড়াই। তুমি কি তা চাও না? না না খুড়িমা, আমি তা বলিনি। শোনো মেয়ে, শোনো মেয়ে, যতই পুজো করো এ জীবনে তোমার এই লাঞ্ছনা না খুঁজবার নয়। জন্মসূত্রে তুমি অস্পৃশ্য, অসুচি। তাই তাই ঈশ্বরের কৃপা থেকে তুমি বঞ্চিত, আর সেই জন্য এই সমাজ তোমাকে শুধু ঘৃণাই করবে। তাই তাই মানুষের ভালোবাসা তো দূর, দয়াও কোনোদিন তোমার থাকে জুটবে না। অস্পৃশ্য, অসুচি, তুমি ভুলে যাও না, অস্পৃশ্য। প্রকৃতি, প্রকৃতি, তোর হলো? আরে ফুলগুলো তাড়াতাড়ি নিয়ে আয়। কি হলো কি? তুই এরকম ভাবে বসে আছিস যে? এ কি, ফুলগুলো সব মাটিতে পড়ে আছে। এই ফুল দিয়ে আমি কি করে পূজায় দেব? দিতে হবে না। কেন পুজো দাও মা তুমি? যে পুজো ঈশ্বরের কাছে পৌঁছয় না। হ্যাঁ, আচ্ছা তিনি আমাদের এই অস্পৃশ্য জীবন কেন দিলেন বলতে পারো? তিনি তো শুধু উচ্চ বর্ণের মানুষের পুজোই নেন, আমাদের মতন এরকম অস্পৃশ্য অসুচির পুজো তো তিনি গ্রহণই করেন না। তাহলে তাহলে তুমি এরকম কেন পুজো দাও মা? কি লাভ? শোন মা, এ তো আমাদের পূর্বজন্মের পাপের ফল। ঈশ্বর আমাদের পুজো গ্রহণ করুক বা না করুক, তার চরণে আমাদের ঠাঁই দিক বা না দিক, এই পুজো ছাড়া আমাদের পাপ স্খলনের আর তো কোনো উপায় নেই মা। কে বলতে পারে, হয়তো শেষ জীবনে ওনার কৃপা দৃষ্টি আমাদের উপর পড়লো, আর আমরা পরজন্মে কোনো উচ্চ বংশে জন্মগ্রহণ করলাম। মানি না, তোমার এসব কোনো কথা আমি মানি না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি জন্ম কেন দিয়েছিলে মা আমাকে? হ্যাঁ? না না, তুমি তো জানতে বলো এই যে এই অসম্মানের জীবনটাই আমার পাওনা। তাহলে জন্মের সাথে সাথে আমাকে মেরে ফেলে না কেন গো? প্রকৃতি, মুখ করে
যা মুখে আসছে তুই তাই বলে যাচ্ছিস, তাই না? তুই জানিস না তুই আমার নারী চেনা নয়। তোর মুখের দিকে তাকিয়ে আমি সমস্ত অপমান লাঞ্ছনা সহ্য করি। কথা দে এরকম কথা আর কোনোদিন তুই আমাকে বলবি না। কথা দে আমার মাথার দিব্যি রইল। গানটা চালিয়ে দাও। চালাচ্ছি বাহ, দারুণ লাগছে জায়গাটা। মা, জানো আমি না রোজ স্বপ্নে একজনকে দেখতে পাই। তিনি কি বলেন জানো? এই অপমানের জীবন তোমার নয় প্রকৃতি। বেরিয়ে এসো, হ্যাঁ বেরিয়ে এসো এই সমাজের নিয়মের বেড়া ভেঙে। কেশব তোর মনের ভুল মা। এই সমাজের নিয়ম গড়ার ভাঙা আমরা তো কেউ নই। আমরা শুধু এসব নিয়ম মেনে চলতে পারি। তুইও মেনে নে মা, দেখবি দেখবি অনেক শান্তি পাবে মনে। তারপরে আমাদের সমাজে একটি ভালো ছেলেকে দেখে আমি তোর বিয়ে দিয়ে দেব। দেখবি সে তোকে কত ভালোবাসবে। তার ভালোবাসা তোকে এতটা মাতাল করে দেবে, তখন তুই এসব অপমান লাঞ্ছনার কথা মনেই রাখবি না। নে মা, অনেক রাত হয়ে গেল, এবার প্রকৃতি তাড়াতাড়ি আয় মা, দারুণ একটা খবর আছে। ঈশ্বর তোর পুজো সাড়া দিয়েছে, তাড়াতাড়ি আয়, আমার না তর্স হয়েছে না। কি হয়েছে মা? কি এমন খুশির খবর যে তোমার তর্স হয়েছে না? আছে আছে, দারুণ একটা খুশির খবর আছে। যে খবরটা তোর জীবনটাকে পুরো বদলে দেবে মা। তোকে আর কেউ অসুচি বলে অপমান করবে না। তুই মাথা উঁচু করে বাঁচবি। তুই সত্যি বলছো না? হ্যাঁ, আমাদের এই অসুচির জীবন আর কিচ্ছু থাকবে না। আমাদের কেউ দূরে সরিয়ে রাখবে না। আমাদের নয় প্রকৃতি, তোকে তোকে আর কেউ অপমান করবে না। তুই যে রাজ পরিবারের একজন হতে চলেছিস। মানে আমি রাজ পরিবারের একজন? বলছো আমার মাথায় কিচ্ছু ঢুকছে না মা, একটু খুলে বলো না। আরে বলছি বলছি, আজকে সেনাপতি মহাশয় আমার কাছে। তার মানে ওই রাজরানী আবার ওই টিয়া পাখি খোয়া গেছে, না হলে স্বাদের খরগোশ ছানা না হলে বিড়াল, তাই তো? না না, ওসব কিছু নয়। রাজকুমারী ঘটেছে প্রেমে ফুল ফুটেছে। মানে শুনবো না। হ্যাঁ, রাজকুমার তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রকৃতি এমন সুযোগ
এমন সুযোগ কজনের আসে বল? রাজকুমার তোকে বিয়ে করে তার প্রাসাদে অন্যান্য স্ত্রীদের সঙ্গে রাখবেন, তবে তবে ওনার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, মানে বিয়ের পরে তুই আর আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না। অসম্ভব। অসম্ভব কেন? বিয়ের পরে তো সব মেয়েরাই বড় হয়ে যায়, আর তুই তো এই অসুচি জীবন থেকে মুক্তি পেতে চেয়েছিস। শোন, ভালো করে শোন, ঈশ্বর তোর পুজোয় সাড়া দিয়েছেন, তাই তো তোকে এমন একটা সুযোগ এনে দিলেন। হ্যাঁ, সুযোগই তো বটে। ওই এক অসম্মানের জীবন থেকে আরো নতুন অসম্মানের জীবনে প্রবেশ করার সুযোগ। কি কি বললে তুমি মা? রাজকুমারের মনে আমার জন্য প্রেমের ফুল ফুটেছে? হ্যাঁ, ভালোবাসা নাকি ওই লালসার আগুন জেগেছে তার? হ্যাঁ, যে আগুন তিনি নেভাতে চান আমার পায়ে সেখানে তিনি বেঁধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক যেমন মৃগয়ে গেলে হরিণ শাবক দেখলে তার চোখ দুটো চকচক করে তাকে বধ করার জন্য, আর আর জীবগুলো লক লক করে তাকে পুড়িয়ে টিনে ছিঁড়ে খাওয়ার জন্য। ও হ্যাঁ, ঠিক ঠিক সেই অনুভূতিটাই হয়েছে মা, ঠিক সেই অনুভূতিটাই হয়েছে। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। কিসের তো অহংকার তোর? মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, পুরুষের মনোরঞ্জনই তোর কর্তব্য, তার সেবাতেই তোর রাজত্ব। এই সেবা দিয়ে এক নিমেষে জাত পেরিয়ে যেতে পারে মেয়েরাই। কে বলতে পারে একদিন তুই সেবা দিয়ে তুই এই রাজ্যের 5 রানী হয়ে গেলি? চাই না মা, এই ভালোবাসাহীন পাট্টানির জীবনে আমার দৌড়া বন্ধ হয়ে আসবে মা। থাকছে না আমার এই চন্ডালের জীবন ঢের ভালো মা। আমি তো চন্ডালের মেয়ে। হ্যাঁ, সেই সেই পরিচয়ে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। একজন সামান্য নারী হয়ে তোর রূপের এত অহংকার, তুই রাজকুমারের নির্দেশ অমান্য করার সাহস দেখাস? আমার তো আর কিছু হারানোর নেই মা, তাই বোধহয় ঈশ্বর আমাকে এই প্রতিবাদের ভাষাটা দিয়েছে। আচ্ছা মা, আমাকে বিয়ে করতে বাধ্য করো না মা। আমার এই বিয়ে করার থেকে না ওই আত্মহত্যা করে যাওয়াটাই বেশি সম্মানের মনে হবে মা। না, এরকম কথা তুই বলিস না। তুই জানিস না, তুই তুই আমার আমার নারী চেনা ধর, তুই ছাড়া আমার আমার সবকিছু অন্ধকার হয়ে যায়। তো কেন বারবার তুই এইসব কথা বলে আমাকে দুর্বল করে দিস? তাহলে তোমার কাছে থাকতে দাও না মা, তোমার কাছে থাকি। হ্যাঁ, কেন তাহলে ওই সোনার খাঁচায় আমায় বাঁধতে চাইছো মা? দাও না। বেশ, তুই যদি রাজি না থাকিস আমি তোকে জোর করবো না। তবে তবে কাল যখন ওই সেনাপতি মহাশয় জবাব জানতে চাইবেন, তখন তখন আমি আমি না ওনাকে মিথ্যে কথা বলে দেবো। আমি বলে দেবো যে তোর সঙ্গে রাজকুমারের বিয়ে হলে তার মৃত্যু অনিবার্য। আমি আমি তোর ভাগ্য গণনা করে রেখেছি, তোর বৈধর্ম যোগ আছে। এই সব আমাকে মাফ করো। এছাড়া এই মিথ্যাচার ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। ভয় পেও না মা, এই সমাজের নিয়মের বেড়া জালে ওই জাতিতে জাতিতে মানুষে মানুষে যে বিদ্বেষ ঘটায়, যে বৈষম্য ঘটায়, সেই পাপ থেকে তোমার এই পাপ কোনো বড়ই না। দেখো মা, যদি ঈশ্বর থাকেন না, নিশ্চয়ই কাউকে পাঠাবে আমাদের মুক্তির জন্য, আমাদের এই অসম্মানের জীবন থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কি নাম বললে তোমার কন্যা? এই দাঁড়াও,
প্রকৃতি, বাহ, নামেই তো প্রশান্তি। কি যেন বলছিলে? তুমি অসুচি। অসুচি তো তারা যারা ধর্মকে ব্যবহার করে শুধুমাত্র নিজেদের স্বার্থে। মানুষে মানুষে যারা বৈষম্য ঘটায়, পাপী তো তারা। ব্রাহ্মণের ঘরে জন্মালেও তারা চণ্ডালের অধম। হ্যাঁ, তারা চণ্ডালের অধম। প্রকৃতি, ঈশ্বর প্রতিটি মানুষের হৃদয়েই আছেন। তোমার, আমার, জঙ্গলের পশু পাখি, এমনকি তোমার ওই মরা বাছুর, হ্যাঁ, সবার ভিতরে ঈশ্বর আছেন। তাই নিজেকে নিয়ে নিন্দা করো না। যারা তোমাকে অস্পৃশ্য অসুচি বলে অপমান করে, আসলে তারা ঈশ্বরকে অপমান করে। আপনি আপনি সত্যি বলছেন? মনে হচ্ছে যেন নতুন জীবন লাভ করলাম। প্রকৃতি, কি হলো মা? তোর শরীর খারাপ করছে? মা, তোমাকে আমি বলেছিলাম না যে দেখো, এ জন্মেই আমাদের কিছু একটা ভালো হবে। তিনি এসেছিলেন মা, তিনি এসেছিলেন, যার জন্য আমার চন্ডাল জীবন ধন্য। কে এসেছিলেন? কার কথা বলছিস তুই? সে এক আশ্চর্য মানুষ মা, যার ছোঁয়ায় আমার সারা জীবন ধন্য হয়ে গেছে। তিনি কি বললেন জানো? বললেন, প্রকৃতি, নিজের নিন্দা করো না, আত্মনিন্দা মহাপাপ। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। সেই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে বলেনি জল দাও। সারা জীবন তীব্র পিপাসায় আমাকে চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। আমি এক চণ্ডালিকা, পুরুলিয়া বাঁকুড়া রাড়ের হা হা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রবন্তন ছিঁড়ে আমি চিৎকার করছি। আমার সারা শরীরে রক্ত মাথায় উঠে গেছে। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। হ্যাঁ, চণ্ডালিকারা আজও হাহাকার করছে এই খুন ধরা সমাজের বুকে। শুধু মোড়কটাই একটু পাল্টেছে। আর সেই জন্যই দলিত সম্প্রদায় থেকে উঠে আসা একটি মেয়ে যখন নিজের যোগ্যতায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা হয়, তখন প্রায় সময় তাকে শুনতে হয় সন্তান সম ছাত্র ছাত্রীদের কাছ থেকে তিরস্কারের হাসি, অথবা সহকর্মীদের কাছ থেকে বিদ্রুপ ভরা কটাক্ষ। কি বললেন ম্যাডাম? হ্যাঁ, আপনি তো আবার এসেছেন ওই এসসি এসটি কোটায়, তাই না? তারপরে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বুলিও ওড়াচ্ছে। শাট আপ! আমার যোগ্যতা নিয়ে যদি এতই সন্দেহ থাকে, তাহলে চ্যালেঞ্জ করো আমার শিক্ষাকে, আমার যোগ্যতাকে। তোমরা তো সবাই নিজের যোগ্যতায় এখানে এসেছো, রাইট? আমার মতো এসসি এসটি কোটায় তো নয়। আলবাত 100% নিজের যোগ্যতায়। বাহ, তাহলে এত ভয় কিসের? মাননীয় উচ্চবিত্ত, উচ্চ বর্ণের শিক্ষিত ভদ্র মহোদয়গণ, আমাকে যদি যাচাই করতে হয়, তাহলে আমার চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করুন আমার যোগ্যতাকে।
আমার জাত বা বর্ণকে নয়। যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এক সময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ভাবতে অবাক লাগে এই একবিংশ শতকে দাঁড়িয়েও তপশিলি জাতি বা উপজাতির থেকে কোনো ছেলে বা মেয়ে পড়াশুনো বা রিয়েলিটি শোয়ে নিজের যোগ্যতায় ভালো ফল করলেও অনেক মানুষের ভিড়ে তাকে একা হয়ে যেতে হয়। তুই যাই বলিস, বৈশালীর টপার হওয়াটা কিন্তু একদম জাস্টিফাইড। অনেক ক্ষেত্রে মেয়েটা নোট তৈরি করেছিল। আর ছাড় তো, ও হয়তো সরকারি ব্রাহ্মণ, বুঝছিস? তুইও নিজের টাইটেল এফিডেভিট করে চক্রবর্তী থেকে সর্দার, মুর্মু, মান্ডি এসব করে দে, দেখবি তুইও টপার হয়ে যাবি। আরে ওরা হচ্ছে ওদের জন্য সবসময় সব জায়গায় স্পেশাল প্রিভিলেজ, যত কিছু লিবার্টি শুধু ওদের জন্য। সে হায়ার স্টাডি হোক বা রাজনীতি, সব জায়গায় ওদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। সালা মাঝে মাঝে মনে হয় ব্রাহ্মণের ঘরে জন্মানো যায় না একটা পাপ ছিল। এরপর দেখবি হয়তো রেস্টুরেন্ট ও শপিং মলে খেতে গেলেও এসসি এসটিদের জন্য আলাদা ডিসকাউন্ট। তুই কেমন আছিস? বাদ দে না ওদের কথা। শোন, তুই অনেক কষ্ট করে আজ এতটা সার্থক হয়েছিস। এরপর দেখবি একের পর এক সাফল্যের সিঁড়ি তোর সামনে খুলে যাবে। ঠিক, নিশ্চয়ই খুলবে। আর প্রত্যেকটা সিঁড়ি বা দরজায় ওই কাস্টের হিউমিলেশন আমাকে আবার একা করে দেবে। এটাই তো আমাদের দেশের গণতন্ত্রের বিষয়। এখানে গণতন্ত্র একটা অসুখ মাত্র। ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটারনিটি, এগুলো ভোটের বাজারে বিক্রি হওয়া সস্তা মুখোশ। এই মুখোশের আড়ালে নিজের অপমান, অস্তিত্বকে আড়াল করতে শিখে নেই বৈশালী। হ্যাঁ, এই হলো আমাদের গণতান্ত্রিক ভারতবর্ষ, যেখানে বর্ণ বৈষম্য একটা মানুষের মনের অন্তঃস্থলে জমে থাকা একটা পার্মানেন্ট অসুখ। ঠিক এইডস বা ক্যান্সারের মতন, যার কোনো মেডিসিন আজও আবিষ্কার হয়। হ্যাঁ হ্যাঁ, এই সেই ভারতবর্ষ যেখানে প্রাচীন ঐতিহ্য, মূল্যবোধকে অগ্রগতি ও আধুনিকতার দোহাই দিয়ে ভুলে যেতে হয়। আর বর্ণ বৈষম্য, শ্রেণী বৈষম্যের মতন এই অসুখগুলোকে ক্যান্সারের মতন ছড়িয়ে দিতে হয় যুগ থেকে যুগান্তরে। হায় হায় রামমোহন, বিদ্যাসাগর, হায় রবীন্দ্রনাথ, নজরুল। এই ভারতবর্ষের স্বপ্ন তোমরা দেখেছিলে একদিন? হ্যাঁ, আর ভাববার সময় হয়েছে, উচ্চারণ করবারও সময় হয়েছে সেই অমোঘ বাণী। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত, হোক অপনীত, সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল হাত খৈর ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এই অনন্য সাধারণ প্রযোজনা আমরা সবাই অবলোকন করলাম। তার জন্য আরেকবার জোরে হাততালি হয়ে যাক, হাতটাও গরম হয়ে যাবে, দেহটাও গরম হয়ে যাবে। এবং এই যে অসুখ, এটা যেন আমরা সবাই সারাতে পারি। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের যে প্রধান ধর্ম, মানব ধর্ম, তার যেন জয় হয়। একটুখানি বলি এবার প্রসেনজিতের জন্য একটা বড় হাততালি। একদম হচ্ছে ওর ক্রেডিট আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই
26 তারিখ এবং 27 তারিখ দুদিন আমরা 2 ঘন্টা করে রিহার্সাল করেছি। মানে আদৌ এখানে এটা করবো কিনা আমরা জানতাম না। চণ্ডালিকার গল্প অবলম্বনে এই নাটকটা অনেকটা বড় নাটক, তার একটা ছোট অংশ আমরা আজকে পরিবেশন করলাম। ও থাকে জলপাইগুড়িতে, ও থাকে রাজারহাট, বুঝতেই পারছেন রিহার্সাল করার কি অসুবিধা। দুদিন আমরা রিহার্সাল করেছি, 26 তারিখ এবং 27 তারিখ অনেকটা রিস্ক নিয়ে, শুধু এটাই ভেবে এসেছি আপনারা আমাদের লোক, ভুল হলে ক্ষমা করে দেবেন। সর্বিতাকে অনুরোধ করবো আমাদের দুই প্রিয় মানুষ শতরূপা দত্ত এবং তমালিকা মিশ্রের হাতে আমাদের সামান্য স্মারক তুলে দেওয়ার জন্য। এবং এরপরেই আমাদের এখানে আছে শেষ একতারাটা। বোলপুর নৃত্য নিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের পরিবেশনায় ভবিষ্যতে ভূপ, রচনা নাজিয়া হাসান, নির্দেশনায় নাজিয়া হাসান ও অভিষেক দত্ত। তারা সবাই প্রস্তুত এবং সকলে তাদেরটা দেখে শুনে এই সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করে তারপর আমরা যাব। যদিও সবাই আমরা এখানেই থাকছি, সবাই রয়েছি। হ্যাঁ, কাকলির হাত দিয়ে দেবেন, নিশ্চয়ই তাই দেওয়া উচিত। একদম, অশেষ ধন্যবাদ দুজনকেই। অভিষেকের পারফরমেন্স আমরা সবাই মিলে দেখবো। একদম। ভবিষ্যতে ভূপ, রচনা নাজিয়া হাসান, নির্দেশনা নাজিয়া হাসান, অভিষেক দত্ত এবং তাদের কচিকাচারা অভূতপূর্ব তারা একটা পরিবেশনা করবে। আমরা অপেক্ষায় আছি। বোলপুর নৃত্য নিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুল তাদের মঞ্চাস্থ অনুরোধ করছি। নমস্কার। বোলপুর নৃত্য নিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দদের প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের নিবেদন ভবিষ্যতে ভূপ। ভবিষ্যতে ভূপ। নাট্য রচনায় নাজিয়া হাসান, নির্দেশনায় নাজিয়া হাসান ও অভিষেক দত্ত, পরিবেশনায় বোলপুর নৃত্য নিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুল। Good morning, D2N. Good morning, Andrea. आज के বাইরের আবহাওয়া অত্যন্ত দূষিত। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর মাত্রা বেড়ে আছে, যেটা তোমার স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর মানব। তাই জানালা বন্ধ করো। চুপ করো অ্যান্ড্রিয়া, আমাকে বেশি জ্ঞান দিও না। দাদু ভাই, অ্যান্ড্রিয়া তো ঠিকই বলছে। সালটা 2050। এখন মানুষ আর প্রাতঃভ্রমণে বেরোয় না। বিশ্বের অনেক জায়গায় বাতাস গরম, ভারী, দূষণে ভরা এবং দিনের উপর নির্ভর করে। বাইরে বেরোলে চোখ দিয়ে অনবরত জল গড়ায়। কাশি এমনই যা অদৃশ্য হবে বলে মনে হয় না। বাইরে বেরোনো মানেই নানা রোগে আক্রান্ত হওয়া, শ্বাসকষ্টে ভোগা। বায়ুবাহিত সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষ দৈনিক সাদা মাস্ক ব্যবহার করে। 2019-20 মহামারীর কথা মনে আছে? গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া সেই মহামারী লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। সেই মহামারী তো মানুষকে শিখিয়ে গিয়েছে কিভাবে স্কুল, কলেজ, অফিস ঘরে বসেই চালানো যায়। দেখুন, আমি বাইরে যেতে চাই, বন্ধুদের সাথে খেলতে চাই।
মানব, বাইরে খেলতে যাওয়া তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অন্যটা সংস্পর্শে এলে তোমার ছোঁয়াচে রোগ হতেই পারে। তুমি অনলাইনে গেমস খেলো বাড়িতেই বসে। জানো অ্যান্ড্রিয়া, আমি ছোটবেলায় বন্ধুদের সাথে খেলেছি, প্রত্যেক দিন স্কুলে গিয়েছি, গাছে চেপেছি, ফল পেয়েছি। আজ সেসব যেন গল্পের মতো। দিদুন, তুমি গাছে চেপেছ, ফল পেরেছ? দিদুন, তোমার যদি এটাই প্রবলেমস আমাদের সময় অ্যাডজাস্ট করতে, তাহলে তুমি নিজের ছোটবেলা দিনে ফিরে যেতে পারো। সত্যি? এটা কি হতে পারে? ইয়েস, আমার গ্যাজেটটা নাও। এটার সাহায্যে তোমরা ভবিষ্যৎ বা বর্তমান যে কোনো সময়ে যেতে পারবে। বলো দাদু ভাই, তুমি কোন সময়ে যেতে চাও? 1970। দিদুন আর মানব পৌঁছালো 1970-এ। দিদুন, ওরা কি করছে? চাষ করছে দাদু ভাই। তখন ভারতবর্ষের বেশিরভাগ গ্রাম্য এলাকা, মানুষের সর্বোপরি জীবিকা ছিল চাষাবাদ। গরুর গাড়ি, সাইকেল বা পায়ে হেঁটে যাতায়াত করা মানুষের সংখ্যাটাই বেশি ছিল। চারিপাশে বিশুদ্ধ মুক্ত বাতাস, ধনধান্যে ভরা অসীম ক্ষেত, জীবজন্তুই ভরা বিশাল অরণ্য, চারিপাশে পাখির গুঞ্জন। এই দেখো, কলকল করে বয়ে যাওয়া নদীর বিশুদ্ধ জল। এই জলই তো মানুষ পান করত, আবার নানা কাজে ব্যবহারও করত। শরৎ, গ্রীষ্ম, বর্ষা সকল ঋতু ঠিক নিয়ম করে নির্দিষ্ট সময়ে আসতো আর যেত। চাষিরা জানতো কখন ধান পোতা আর কাটা উচিত। প্রত্যেক ঋতুর সাথে চাষিদের যেন কোনো ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল। মানুষ খুব একটা উন্নত ছিল না দাদু ভাই, কিন্তু প্রকৃতি খোলা আকাশের নিচে প্রাণ খুলে বাঁচত। তারপর কি হলো দিদুন? হান্দু, আরে ভাই মাছ ধরছিস? হ্যাঁ, তো 2টা মাছ তোর বৌদিকে বাড়িতে দিয়ে আসবি। ও কাকা, আরে দিয়ে আসবো। বুঝলে ম্যানেজার, ঠিক এখানেই আমাদের কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি হবে। এই 20 বিঘে জমি আমরা খুব সস্তায় পেয়েছি। পাশেই একটা
একটা নদী আছে যেটাতে ফ্যাক্টরির সমস্ত আবর্জনা সহজেই বইয়ে দিতে পারবো। ম্যাডাম ম্যাডাম এখানে তো প্রচুর গাছপালা, এই এত গাছপালা কেটে ফেলা কি ম্যাডাম? Shut up! That's none of your business. ফ্যাক্টরি আমরা এখানেই তৈরি করব। আর এটা তো ভাবো, গ্রামের কত মানুষ কাজের সুযোগ পেয়ে যাবে। ম্যাডাম ম্যাডাম আপনি ঠিক বলেছেন। এই এই এদিকে আয়। এইখানে যত গাছপালা আছে সব কেটে সাফ করে দে। না না, আমাদের মেরো না, আমাদের কেটো না। আমাদের কাটলে তোমাদেরই ক্ষতি হবে, তোমরা ভুল করছো। কি বললে? আমাদের ক্ষতি? আমরা মানুষ, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, বুঝলে? আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। এই যে তোমাদেরকে কাটার জন্য আমরা টাকা পেয়েছি, টাকা। সময় পাল্টাচ্ছে, মানুষ উন্নতির পর উন্নতি করছে। একটার পর একটা বন জঙ্গল কেটে কলকারখানা গড়ে তুলছে। সেই কলকারখানা থেকে বেরিয়ে আসা বিষাক্ত ধোঁয়া আর আবর্জনা আশেপাশের পরিবেশ ও নদীর জলকে দূষিত করতে শুরু করেছে। অপচনশীল প্লাস্টিকের উৎপাদন বাড়লো। ফ্যাক্টরিতে তৈরি হওয়া খাবার যেমন বিস্কুট, কেক, চকলেট, এমনকি দুধ, জল সমস্ত কিছু প্লাস্টিকে মুড়ে বিক্রি হতে শুরু হলো। এর ফলে প্লাস্টিক মানব জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়ে উঠলো। নদী, নালা, রাস্তাঘাট প্রত্যেক জায়গায় প্লাস্টিক পড়ে থাকতে দেখা দেয়। যানবাহনের পরিষেবা বেড়েই চলেছে। মানুষ সময় বাঁচাতে এবং বিলাসিতার জন্য নিজস্ব গাড়ি ব্যবহার করতে শুরু করলো। এই যানবাহন থেকে বেরিয়ে আসা বিষাক্ত ধোঁয়া আমাদের পরিবেশকে দূষিত করে চলেছে। মানুষের নানান অসাবধানতার কারণে পৃথিবীর আবহাওয়ায় অনেক পরিবর্তন ঘটছে। এখন আর নির্দিষ্ট সময় মেনে ঋতুর আগমন হয় না। অসময়ে ঝড় বৃষ্টির ফলে চাষিদের ফসলের প্রচুর ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগের সাথে মানুষ মোকাবিলা করে উঠতে পারে, যার জন্য চাল, ডাল, শাকসবজির দাম এখন
মাসের পর মাস বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। বিভিন্ন জায়গার বনাঞ্চল দাবানলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পশু পাখি জীব জন্তু আগুনে পুড়ে মারা যাচ্ছে। বন্য প্রাণীর সংখ্যা ক্রমশ কমে আসছে। অনেক সময় খাবারের অভাবে তারা গ্রাম বা শহরের দিকে চলে আসে। পালাও পালাও পালাও, জঙ্গল থেকে একদল হাতি শহরের দিকে ছুটে আসছে, সব পালাও পালাও পালাও। দিদুন তাড়াতাড়ি করো, চলো আমরা নিচের রুমে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো দাদু ভাই, আমরা এখান থেকে এক্ষুনি চলে যাই। তুমি এটা কোথায় নিয়ে এলে দিদুন? আমরা ভুল করে 2100 চলে এসেছি দাদু ভাই। বছরের পর বছর বন জঙ্গল গাছপালা কেটে ফেলায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গেছে। একই সঙ্গে গ্রিন হাউস গ্যাসের মাত্রা বাড়তে থাকায় বায়ুমণ্ডলে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে ক্রমশ পৃথিবী উত্তপ্ত হয়ে উঠেছে। মানুষকে ঘর থেকে বেরোতে হলে স্পেশালি ডিজাইন পার্সোনাল প্রোটেক্টিভ ড্রেস পরে বেরোতে হয়। অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মানুষ 4 ঘন্টার বেশি সময় ঘরের বাইরে আর থাকতে পারে না। অক্সিজেনের ক্যান ছাড়া মানুষ আর নিঃশ্বাস নিতে পারে না। খাদ্যের অভাবে পেটের জ্বালায় মানুষই মানুষকে খুন করে খাচ্ছে। অপচয় করার ফলে পানীয় জল আর সহজে পাওয়া যায় না। পৃথিবী অতিরিক্ত উত্তপ্ত হওয়ার ফলে মেরু অঞ্চলে এক টুকরো বরফ আর অবশিষ্ট নেই। সব হিমবাহ গলে পড়ায় সমুদ্রের জলস্তর অনেক বেড়ে গিয়েছে। অধিকাংশ ভূমি জলের নিচে তলিয়ে যাচ্ছে। পৃথিবী জলশূন্য হয়ে এসেছে। আমাদের মৃত্যুর জন্য আপনারাই দায়ী। এখনো সময় আছে আমাদের আগামী প্রজন্মের স্বার্থে পৃথিবীকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে। তাই সবাই মিলে শপথ নিই, গাছ কাটা বন্ধ করব, যত পরিমাণে পারবো বেশি করে বৃক্ষরোপণ করব। যানবাহনের ব্যবহার কম করব, যাতে বায়ু দূষণ ক্রমশ কমে আসে। কলকারখানার আবর্জনায় নদীর জল দূষিত করব না। অপচনশীল প্লাস্টিকের ব্যবহার বন্ধ করব। কেউ আর জল অপচয় করব না। আসুন আমরা একত্রিত হয়ে এই পৃথিবীকে
বাতাসে সাথী সাথী পাখি ডাকে সাথী সাথী পাখি ডাকে কত শোভা চারিপাশে আহাতে আনন্দ আকাশে বাতাসে আহাতে আনন্দ আকাশে বাতাসে সত্যি অ্যাটম বোম, অনন্য সুন্দর পরিবেশনা এবং আর ভাবার দিন নেই, কিন্তু কাজ করারই দিন। এবং সত্যি এই কচিকাঁচা প্রজন্মদের আমরা কোথায় নিয়ে যাচ্ছি, বারবার বিজ্ঞান ভালো দিকটা, কিন্তু আমরা খারাপ দিকটাই বেশি আমরা টেনে নিচ্ছি এদের দিকে। এবং আর কল্প বিজ্ঞান নেই, জুল ভার্ন যে লিখে গেছেন, বা আমাদের অদৃশ বর্ধন, বা কিছুদিন আগেই বলছিলাম আইজাক আসিমভ, উনি কিন্তু এই পৃথিবীর কথাই বলে গেছেন। অসাধারণ অভিষেক, নাজিয়া, হ্যাঁ কি টিমওয়ার্ক, মানে কি প্রযোজনা এবং এই যে মেলানো ওর সঙ্গে। নাজিয়া একটু উপরে আসবেন, অভিষেক। একটু হ্যাঁ, এবং সকলের সাথে পরিচয় করে দেওয়া। সত্যি অভিষেকের এই কোঅপারেশন ভুলবার নয়, এটাই টিম ওয়ার্ক তো বটে। এবং থিয়েটারে যে লোক শিক্ষা হয় এটা ও প্রমাণ করে দেয়। শুধু চারটে ডায়লগ বলাটাই তো লোক শিক্ষা নয়, ও কিন্তু সেটা প্রমাণ করেছে বারে বারে। এটা আজকে নয়, কথনের মঞ্চেই অভিষেক কিন্তু বারে বারে নিজের কচিকাচাদের নিয়ে কাজ করার প্রমাণ কিন্তু রেখেছে। সত্যি ওদের জন্য অনেকটা বড় হাততালি কিন্তু প্রাপ্য। ওরা সে অনেকক্ষণ আগে এসেছে এবং শেষে অভিষেক আমাকে আগেই বলেছে, আমাকে নিশ্চিন্ত করেছে, আমাদেরকে তুমি শেষে দিও। সত্যি কথাই বাচ্চাগুলো দাঁড়িয়েছিল, কারোর কোনো এতটুকু কোনো অভিযোগ ছিল না। অনেকটা রাত হয়ে গেছে, শীতকালে রাত। অভিষেক আর নাজিয়াকে একটু সামনে আসতে অনুরোধ করবো। হ্যাঁ, সত্যি এটা একটা দারুণ মুহূর্ত। হ্যাঁ, একটু সবাই এসে একটু ছবি হোক। সত্যি এটা আমার কাছে একটা অ্যাসেট হয়ে থাকুক। একটু ওদের নামগুলো একটু শুনে নেবো আমরা। আমার নাম শ্রেয়া রায়, নিশা শর্মা, জোহার রহমান, কর্তব্য শর্মা, কৃতি শর্মা, বিদিশা রায়, ভূমি সাউ, দীপ্তি যাদব, মোহিত সাউ, অনির্বাণ সাধু, দীপা সাহান, দিশা চক্রবর্তী, অভিষেক দত্ত, নাজিয়া হাসান। আমরা কথন ও আরোহণের এই মঞ্চ পেয়ে আমরা আপ্লুত এবং কৃতজ্ঞ। আমরা তোমাদের পেয়ে আপ্লুত। আরো দেখতে চাই এরকম। গতবারেও খুব সুন্দর একটা কলকাতার মঞ্চে নিয়ে যাওয়া দরকার একদম। ওরা এটা বোধহয় এটাই কি তোরা করছিস অভিষেক? এইটাই কি তোরা বইমেলায় করবি? এটা এইটাই এই কলকাতার বইমেলায় ওরা যাচ্ছে, একদম একদম বইমেলার উদ্বোধনের দিন এটা ওরা করবে। বাহ, আরো স্প্রে মাথায় রাখলাম। হ্যাঁ, আরো স্প্রে